কমেনি খরতাপের আঁচ, জনজীবনে ভোগান্তি। পাল্লা দিয়ে বাড়ছে গ্রীষ্মকালীন রোগবালাই। আক্রান্তদের বেশিরভাগই শিশু ও প্রবীণ। লোকজন 10-15 মিনিট কাজ করলে হাসপাতালে ভর্তিছে। অতিরিক্ত গরমের জন্য সর্দি, জ্বর, কাশ, পাতলা পায়খানা, সেই জন্য হাসপাতাল নিয়েছি। বৈশাখের তপ্ত রোদে গাছ লাগানো অপচয় বলছেন বিশেষজ্ঞরা। পরিকল্পিত বৃক্ষরোপণ আর জলাধার সৃষ্টিতে সহনীয় হবে রাজধানীর তাপমাত্রা। উন্নয়ন মানে কনক্রিট অবকাঠামো না, ভবন না, সুউচ্চ ইমারত না, বরঞ্চ উন্নয়ন মানে হচ্ছে যে সবুজ পানি, সেটাকে মাঝখানে রেখে আমরা কিভাবে একটা শহরকে সাজাতে পারি। সন্ধ্যায় বসছে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা। উপজেলায় দাঁড়ানো মন্ত্রী এমপিদের স্বজনদের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। রাজধানী যাত্রাবাড়ি শনির আখড়ায় ছিনতাই আতঙ্ক। অস্ত্র ঠেকিয়ে সিগন্যালে আটকে থাকা গাড়ি থেকেও লুটে নেওয়া হয় সর্বস্ব। চট্টগ্রামে 5 পরিবহন শ্রমিক গ্রেফতারের প্রতিবাদে 25টি রুটে অনির্দিষ্টকালের ধর্মঘটের দ্বিতীয় দিন আজ। চরম দুর্ভোগে যাত্রীরা। গ্রাম থেকে সকালবেলা আসছি, এখন রাত্রে যাবো, দোকান বন্ধ করে। এখন তো এসে তো বেজে গেছে, এখন যেতে পারতেছি না, কোনো গাড়ি নাই। আমাদের শ্রমিক ধর্মঘট, আমরা গাড়ি চালাচ্ছি না, আমরা নিজেরাই গাড়ি চালাচ্ছি না। চট্টগ্রামে খোলা আকাশের নিচে নষ্ট হচ্ছে বিভিন্ন মামলার প্রায় 55,000 আলামত। কঠিন হতে পারে প্রমাণ, বলছেন আইনজীবীরা। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরতে কাল নদীতে নামছে জেলেরা। কাঙ্ক্ষিত মাছ শিকার করে ধার দেনা পরিশোধের আশা। শুভেচ্ছা, যমুনা নিউজে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। যেমনটি শুনেছেন, প্রথম শিরোনামে সারা দেশের উপর দিয়ে টানা তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই প্রচণ্ড গরমে সবার হাঁসফাঁস অবস্থা। আবহাওয়া অফিসের সবশেষ তথ্য বলছে, যশোর, চুয়াডাঙ্গা, পাবনা, রাজশাহী জেলার উপর অতি তীব্র তাপপ্রবাহ বইছে। সোমবারও মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয় চুয়াডাঙ্গায়। এছাড়া খুলনা ও ঢাকা বিভাগও প্রচণ্ড দাবদাহ সহ্য করছে। রাজধানীতে গতকালও 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে ছিল তাপমাত্রা। মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইছে ময়মনসিংহ জেলাসহ বরিশাল, রংপুর, চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে। গ্রীষ্মের উত্তাপ ভ্যাপসা গরমে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে। সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া শ্রমিকরা। এই গরমে সুস্থ থাকতে বেশি বেশি পানি পান এবং রোদের ছাতা ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আমরা এই টানা তাপ প্রবাহে জনজীবনের উপরে আসলে কি প্রভাব পড়েছে সে বিষয়ে জানবার চেষ্টা করব। ঢাকা এবং ঢাকার বাইরে থেকে সহকর্মীরা আমাদের জন্য অপেক্ষা করছেন। আমরা আগে চুয়াডাঙ্গায় যাই। আমাদের সহকর্মী জিসান আহমেদ আছেন সেখানে। জিসান, চুয়াডাঙ্গায় তো গতকালও সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ যেহেতু একেবারেই ভোরবেলা, গরম কেমন অনুভূত হচ্ছে একটু জানাবেন। বৃষ্টি, গত 18 দিনের মতো কিন্তু পরিস্থিতি, এই তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। আজ সকাল থেকেও কিন্তু আমরা সূর্যের উত্তাপ কিংবা প্রখরতায় সেটাই অনুমান করতে পারছি যে সকাল 8টা বাজে এখনই সূর্য যেভাবে উত্তাপ ছড়াচ্ছে তাতে বোঝাই যায় যে দিনের মধ্যভাগে যে আসলে উত্তাপ কতটা আরো কঠিন হতে পারে। আপনি জানেন যে চুয়াডাঙ্গায় গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 43 ডিগ্রি সেলসিয়াস। 43 ডিগ্রি সেলসিয়াস শুধু চুয়াডাঙ্গার সর্বোচ্চ নয়, এটি এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড এখনো পর্যন্ত। এর আগে 2014 সালে চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 43.2 ডিগ্রি সেলসিয়াস। এই গত 10 বছরের মধ্যে এই 43 ডিগ্রি তাপমাত্রাটাই সব থেকে বেশি এখনো পর্যন্ত আবহাওয়া অফিসের পর্যবেক্ষণে যা বলছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, রাত এবং দিনের মধ্যে কিন্তু আবহাওয়ার তারতম্য খুব বেশি নেই। রাতেও যেরকম ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে, দিনের বেলাতেও কিন্তু ঠিক একইভাবে এই গরমের কাছে মানুষের হার মানছে। বিশেষ করে শ্রমজীবী মানুষ যারা রয়েছে তারা কিন্তু অল্পতেই কাহিল হয়ে পড়ছেন, ক্লান্ত হয়ে পড়ছেন। আমরা দেখছি যে এই সকালবেলাতেও কিন্তু যারা একটু কষ্ট লাঘবে কিংবা দুর্ভোগ লাঘবে রাস্তায় বেরিয়েছেন, তাদের কাজে বেরিয়েছেন, তারাও কিন্তু আসলে অল্পতে কাহিল হয়ে পড়ছেন।
বিভিন্ন গাছের নিচে আশ্রয় নিচ্ছেন, অনেকে আবার ক্লান্ত হয়ে নিজের শরীরকে প্রশান্তি দেওয়ার জন্য ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নিচ্ছেন। সব মিলে এরকম পরিস্থিতি দেখছি। এখন আজকে দেখার বিষয় যে চুয়াডাঙ্গার তাপমাত্রা কি অবস্থায় দাঁড়ায়। জিসান, ধন্যবাদ, নিরাপদে থাকবেন। আমরা এবারে রাজধানীর তাপপ্রবাহের খবর জানবো। আমাদের সহকর্মী তাজনুর ইসলাম অপেক্ষা করছেন আমাদের জন্য। তাজনুর, আপনি এই মুহূর্তে কোন এলাকায় আছেন সেটি জানাবেন, এবং খুব সম্ভবত মহাখালীতেই আছেন। ঢাকায় ঠিক এই মুহূর্তে আজকের তাপমাত্রা কেমন অনুভূত হচ্ছে? এই অফিসগামী এবং শ্রমজীবীরা যারা আছেন, এখনই তো অফিসগামীরা আসলে রাস্তায় বেরিয়ে পড়বেন, তাদের ভোগান্তির যেই চিত্র সেটি একটু জানাবেন। দেখুন, অফিসের সময়ের কথা আপনি বলছিলেন, সেই হিসেবে সবাই আসলে বেরিয়ে পড়েছে, এবং তাপমাত্রা এই মুহূর্তে যেটি অনুভূত হচ্ছে সেটি 32-এর খানিক উপরে রয়েছে, অর্থাৎ 33-34-এর মধ্যেই সকালবেলার তাপমাত্রা রয়েছে রাজধানীতে। তবে এটি অনুভূত হচ্ছে মূলত 40-এর সেই কাছাকাছি, এবং দিনের বাকি যে সময়, অর্থাৎ আরও যত সময় গড়াবে সেই সময়ে কিন্তু তাপমাত্রা ধীরে ধীরে বাড়তেই থাকবে, এবং দুপুরের পর গিয়ে সেই তাপমাত্রা আজকেও 40 ডিগ্রিতে পৌঁছবে, সেটি কিন্তু পূর্বাভাস বা আবহাওয়া অফিসের যেই তথ্য, সেই তথ্য অনুযায়ী বোঝাই যাচ্ছে। তবে মানুষ তো বাইরে বেরিয়েছে এরই মধ্যে, যারা কাজে বেরোনোর জরুরি প্রয়োজনে যারা এরই মধ্যে ঘর থেকে বেরিয়েছেন, তারা এরই মধ্যে রাস্তায় বেরিয়েছেন। রাস্তায় বেরোনো মানুষের কিন্তু এরই মধ্যে ভোগান্তি সত্যিকার অর্থে সেই প্রতিদিনকার মতোই ব্যাপক রকমের ভোগান্তিতে তারা রয়েছেন। আসলে গরমের এত তীব্রতা যে কোনো রকমের শারীরিক কষ্ট আসলে করা লাগছে না, বরং এই রোদে খানিকটা বেরোলেই যেই পরিমাণ ঘাম হচ্ছে, তাতে করে কিন্তু ভোগান্তির মাত্রা বেশ খানিকটা বেড়ে যাচ্ছে। আর একই সঙ্গে শ্রমজীবী শ্রেণীর মানুষের কথা যদি আলাদা করে বলি, তারা তো আসলে সবসময় এই গরমের ব্যাপক রকমের ভোগান্তিতে থাকেন, এবং তাদের আসলে বাড়তি করে বেশি বেশি করে পানি পান করার প্রয়োজন পড়ে, এবং তাদের যে আরও বেশি সতর্ক থাকবার দরকার রয়েছে, সেই বিষয়টিও কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞ বা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ যারা রয়েছেন, তারা কিন্তু সেই ব্যাপারটি বারবার করে স্মরণ করিয়ে দিচ্ছেন। বৃষ্টি শুনছিলাম। তাজনুর, ধন্যবাদ। এই প্রচণ্ড গরমের কারণে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল ও মাদ্রাসায় বৃহস্পতিবার পর্যন্ত পাঠদান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে রিট হওয়ার কথা। সোমবার বিচারপতি KM কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে আদেশ দেন। চলমান তাপপ্রবাহের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা নিয়ে হাইকোর্টের এমন আদেশের বিষয়ে শিক্ষামন্ত্রী মহিবুল চৌধুরী বললেন, সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে এক ধরনের মানসিকতা তৈরি হচ্ছে। সব বিষয়ে কেন শিক্ষা মন্ত্রণালয়ের উপর আদালতের নির্দেশনা আসতে হবে সেই প্রশ্নও তোলেন। বলেন, সাংবিধানিকভাবে যার যা দায়িত্ব তা পালন করা বাঞ্ছনীয়, এবং হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যাবেন বলেও তিনি জানিয়েছেন। প্রখর রোদ আর তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। হিট অ্যালার্ট, কাঠফাঁটা রোদেও শ্রমজীবীদের কর্মব্যস্ততা থেমে নেই। পেটের দায়ে কাজে নামলেও অত্যাধিক গরমে দীর্ঘ সময় আর তারা কাজ করতে পারছেন না। এদিকে তাপমাত্রার পারদের সাথে পাল্লা দিয়ে গ্রীষ্মকালীন রোগবালাইও বাড়ছে, আর আক্রান্তদের বেশিরভাগই শিশু ও প্রবীণ। গ্রীষ্মের খরতাপে পুড়ছে দেশ, শহর থেকে গ্রাম কোথাও নেই স্বস্তি, সর্বত্রই যেন মরুর উত্তাপ। সরকারিভাবে জারি রয়েছে হিট অ্যালার্ট। সারা দেশের উপর দিয়ে বইছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। 40 ডিগ্রির নিচে তাপমাত্রার পারদ না নামলেও জীবিকার তাগিদে কাঠফাটা রোদেই বাইরে যাচ্ছেন শ্রমজীবীরা। তাপমাত্রা, সূর্যর নিচে গরম, প্লেটের কাছে গরম, ঘন ঘন পানি তৃষ্ণার লোকজন 10-15 মিনিট কাজ করলে আশ্রয় পড়তেছে। গরম এগুলা আমাদের এইগুলা চিন্তা করতে না, আমাদের পরিবারের জন্য এই কাজ করতেই হয়। কাজ না করলে তো আমাদের আর উপায় নেই, ক্ষুধার জ্বালা বড় জ্বালা। পেটের দায়ে পথে নামলেও রোদের উত্তাপে কমেছে আয় রোজগার। গরমের রুদ্ররোষে একটানা কাজও করতে পারছেন না শ্রমজীবী মানুষ। তবুও পরিবারের মুখে দুমুঠো খাবার তুলে দিতে ঠিকই ঘাম ঝরাতে হচ্ছে। একটু জিরাচ্ছি, গেলাম তো গাটা জ্বলতিছে, আর বাসায় চলে যাবো, ভালো লাগতেছে না। পানির পিপাসা লাগে, পানির পিপাসা ওই পানি খাতে যায়, পানি খেয়ে আবার কাজ করতে যায়। এই ছাড়া এই যে জীবন চলছে, এই ঠিক নিয়ে যেতে পরন্ত চাপুর করতেছে। আমরা যদি পড়েই যাই, আমার ফ্যামিলি চলবে না, আমাদের ফ্যামিলি চলে না। গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে রোগ ব্যাধিও। আক্রান্তদের বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। নিউমোনিয়া, ডায়রিয়া, কলেরা সহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতালগুলোয়।
আমার বাচ্চার জ্বর, সর্দি, কাশি, অতিরিক্ত গরমের জন্য সর্দি, জ্বর, কাশ, পাতলা পায়খানা, সেই জন্য হাসপাতাল নিয়েছি। বিভিন্ন স্থানে খাবার, পানি, স্যালাইন ও শরবত বিতরণ করছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। প্রায় গাছ শূন্য নগরী, সবুজ আর পানি শূন্য হতে হতে বসবাসের অযোগ্য তিলোত্তমা ঢাকা। প্রচণ্ড তাপপ্রবাহে যখন নাভিশ্বাস অবস্থা, তখন আওয়াজ উঠেছে গাছ রোপণের। কিন্তু বৈশাখের এই কাঠ ফাটা রোদে গাছ লাগানো যে পুরোটাই অপচয়, সেটাই বলছেন বিশেষজ্ঞরা। পরিকল্পিত গাছের চারা রোপণ আর জলাধার তৈরি করা হলে রাজধানীর তাপ সহনীয় হয়ে আসতে পারে, এমন অভিমত দিয়েছেন তারা। সহকর্মী শাকিল হাসানের রিপোর্ট, ছবি তুলেছেন আরেক সহকর্মী মাহফুজ মিঠু। তীব্র গরমে যখন মানুষের নাভিশ্বাস, তখন এই শহরেই এমন শান্তি। মাথার উপর গাছের ছায়া, আছে শীতল বাতাসও। রাজধানীর হেয়ার রোডের এমন সবুজে চোখ জুড়িয়ে যায়। ইট পাথরের ঢাকায় হেয়ার রোড যেন দারুণ ব্যতিক্রম। তীব্র তাপদাহে প্রশ্ন উঠেছে নগরীর পরিকল্পনা নিয়ে। কোথাও গাছ নেই, নেই পানির জলাধার। এ কেমন শহর? বর্তমান নগর ব্যবস্থাপনায় আমাদের সাধারণ নাগরিকদের আসলে বাঁচবার তেমন কোনো উপায় নেই, কারণ আমাদের পরিকল্পনাহীনতা এবং যা পরিকল্পনা ছিল সেটাকে আমাদের ম্যানেজ করার ব্যর্থতা, আর আমাদের যে মনস্তত্ত্ব, যে উন্নয়ন মানে কনক্রিট অবকাঠামো না, ভবন না, সুউচ্চ ইমারত না, বরঞ্চ উন্নয়ন মানে হচ্ছে যে সবুজ, পানি, সেটাকে মাঝখানে রেখে আমরা কিভাবে একটা শহরকে সাজাতে পারি। সবুজ যে নগরকে শীতল রাখে তার প্রমাণও রয়েছে। শহরের অন্যান্য স্থানের চেয়ে রমনা বা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার তাপমাত্রা 1-2 ডিগ্রি সেলসিয়াস কম। এমন সবুজে আচ্ছাদিত জায়গা আরও থাকলে এল নিনোর প্রভাব কাটিয়ে উঠতে পারত ঢাকা। পরিকল্পিত বৃক্ষায়ন দরকার আমাদের এই শহরে এবং সারা দেশে। পাশাপাশি আমাদের আরও কিছু জলাশয় আমাদের তৈরি করা দরকার, এবং যে জায়গাগুলোতে নতুন করে শহর এক্সটেনশন হচ্ছে সেগুলোতে মাস্ট বি লেক, জলাশয়, পার্ক, ওপেন স্পেস এগুলো আমাদের থাকতে হবে, এবং বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে একটা সায়েন্টিফিক উপায়ে আমাদের মনে হয় যাওয়া দরকার। ঢাকার সর্বনাশ তো হয়েই গেছে, তারপরও আন্তরিকতা আর সঠিক পরিকল্পনা নিলে এখনও নাগরিক জীবনে কিছুটা স্বস্তি ফেরানো সম্ভব। এখনও যতটুকু সবুজ আছে সেটাকে সর্বোচ্চ পরিমাণ ব্যবহার করে আমরা কিভাবে সবুজ বাড়াতে পারি, আর খোলা আঙিনা যেগুলো যতটুকু আছে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা যেখানে নদীর পার, খালের পার, যেখানে যা আছে সেখানে পরিকল্পিত উপায়ে আমাদের সবুজায়নটা লাগবে। আর রিলেটিভলি যেখানে নগরায়নের সেন্ট্রাল এরিয়া থেকে একটু সাইডে যে এলাকাগুলো আছে, বহিস্থ নগর এলাকা, সেখানে কিন্তু চাইলে আমরা এখন থেকে নগরায়ন যদি আমরা সবুজায়ন যদি বাড়াতে পারি, সেই সবুজায়নটা আমাদের কেন্দ্রীয় শহরে কিছুটা তার উত্তাপের কমানোতে ভূমিকা রাখতে পারে। কিন্তু তাই বলে তাড়াহুড়ো করে বৈশাখের কাঠফাটা রোদে গাছ লাগানো কোনো সমাধান নয়। গাছ লাগাতে হবে পরিকল্পিত উপায়ে। গাছ লাগালাম কয়েক কোটি, কিন্তু সেটা আমরা বছর শেষে আমরা দেখলাম যে সেটা 100 গাছও নেই, তাহলে এই গাছ লাগানোর কোনো মানে হয় না। জায়গা বুঝে যেখানে যে ধরনের স্পেস, যে ধরনের স্থাপনা আছে এবং কতটুকু স্পেস আছে, সেটার উপরে আসলে গাছ নির্বাচন করাটা প্রয়োজন। একটি শহরের 4 ভাগের 1 ভাগ সবুজ থাকার কথা থাকলেও ঢাকায় আছে 5 ভাগেরও কম। যা আছে তাও কমছে দিনকে দিন। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। সন্ধ্যায় বসবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা। দলের নীতি নির্ধারকরা জানিয়েছেন যে গুরুত্ব পাবে উপজেলা নির্বাচন প্রসঙ্গ, এবং বিশেষভাবে কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে যেসব মন্ত্রী, এমপি তাদের সন্তান বা স্বজনদের প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছেন, তাদের বিষয়ে আলোচনা হবে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত দিতে পারেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া সাংগঠনিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই সভায় উঠে আসবে। উপজেলা নির্বাচনের প্রথম 2 ধাপে অন্তত 20 জেলার বিভিন্ন উপজেলায় প্রার্থী হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের মন্ত্রী, এমপির সন্তান বা স্বজনরা। নির্বাচনে মন্ত্রী, এমপির সন্তান, স্বজনরা প্রার্থী হতে পারবেন না, এই সিদ্ধান্ত খোদ দলীয় প্রধানের। কিন্তু মনোনয়ন প্রত্যাহারের পরেও ভোটের মাঠে তারা। কেন্দ্রীয় নির্দেশ অমান্যকারী এমপি, মন্ত্রীদের বিষয়ে কঠোর অবস্থানে আওয়ামী লীগের নীতি নির্ধারকরা। কেন্দ্র বলার পরও স্বজনেরা উপজেলা ভোটে থাকায় সংশ্লিষ্ট এমপি, মন্ত্রীর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে আলোচনা হবে কার্যনির্বাহী কমিটির বৈঠকে। এ বিষয়ে দলের সভাপতি নির্দেশনা দেবেন বলে জানিয়েছেন নির্ধারকরা। আমাদের টার্গেট হচ্ছে যতটা সহিংসতা মুক্ত রেখে
একদম পরিপূর্ণভাবে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন করা এই বিষয়ে আলোচনা হবে। আমরা কিভাবে নির্বাচন কমিশনকে সরকারকে সহযোগিতা করতে পারি। দিক নির্দেশনা দেওয়া হয়েছে যে নিরপেক্ষ থাকতে হবে, পক্ষ বিপক্ষ কারণও যাবে না, যে ভালো যে যার জনপ্রিয়তা আছে করুক। সে কারণে আমরা মার্কাও দেই নেই। এবার দলের পক্ষ থেকে যদি আমাদের জেনারেল সেক্রেটারি সাহেব একটা নির্দেশ দেন, সেটা আমাদের একান্তভাবে আমাদের শুনতে হবে দল করতে হলে, আর নাহলে যে না করতে চায় ছেড়ে দিয়ে যাও করো। ত্যাগী ও জনপ্রিয় নেতাদের সুযোগ দিতে এবং অংশগ্রহণমূলক ভোটের জন্য এবার দলীয় প্রতীক দেয়নি আওয়ামী লীগ। সাধারণ সম্পাদক, এমপি, মন্ত্রী স্বজনদের প্রার্থিতা প্রত্যাহার করতে বললেও মাত্র 3 জন ছাড়া সাড়া দেননি অন্যরা। নিজ প্রার্থীকে জেতাতে মাঠেও প্রভাব খাটাচ্ছেন তারা। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় আলোচনা করে অভিযুক্তদের বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছেন দলটির সিনিয়র নেতারা। দলের শাস্তি প্রক্রিয়াটা অতীতে অনেককে দেওয়া হয়েছে, বহিষ্কার করা হয়েছে, অব্যাহতি দেওয়া হয়েছে, দলের প্রাথমিক সদস্যপদ কেড়ে নেওয়া হয়েছে, রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছে ফিরে আসার জন্য। একটা মনোনয়নের সময় আসলো, সে যোগ্য, তখন যদি মনোনয়ন দেওয়ার না হয় তাহলে এটা কি তার শাস্তি না? নেতারা জানান, উপজেলা নির্বাচন ইস্যু ছাড়াও সাংগঠনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হবে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায়। তাহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর যাত্রাবাড়ি, শনিরাখড়া, রায়েরবাগ এবং মাতুয়াইল এলাকায় আতঙ্ক ছড়াচ্ছে ছিনতাইকারী চক্র। রাত হলেই অস্ত্র ঠেকিয়ে প্রকাশ্যে লুটপাট চলে। এলাকাগুলোর সড়ক বাতিও অকেজো। ছিনতাইয়ের কারণে আতঙ্কিত এই পথে চলাচলকারীরা। পুলিশ বলছে, ছিনতাই বন্ধে সন্ধ্যার পর থেকে টহল দেওয়া হয়। সড়কে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের অনুরোধও জানানো হয়েছে। বিস্তারিত জানাবেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ি, শনিরাখড়া, রায়েরবাগ ও মাতুয়াইল এলাকার রাতের দৃশ্য এমন। পর্যাপ্ত আলো আর নিরাপত্তা ব্যবস্থার অভাবে এই এলাকা যাত্রীদের কাছে এক বিরাট আতঙ্ক। যানজট লাগলে আতঙ্ক বাড়ে আরও। থেমে থাকা গাড়িতে অস্ত্রের মুখে চলে ছিনতাই। একটি ভিডিও ফুটেজে দেখা যায়, সিগন্যালে আটকে থাকা একটি প্রাইভেট কারের দরজা খুলে অস্ত্র ঠেকিয়ে সব লুট করে নিয়ে যাচ্ছে কয়েকজন ছিনতাইকারী। সবার হাতেই দেশীয় অস্ত্র। ঠিক একইভাবে আরেকটি গাড়িতে ছিনতাইয়ের পর 2 কিশোরের দৌড়ে পালানোর দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়। মিনিটের মধ্যেই তারা হারিয়ে যায় অন্ধকারে। এ পথের যাত্রীরা জানান, এসব এলাকায় ছিনতাই নিয়মিত ঘটনা। তাদের অনেকেই হয়েছেন ছিনতাইয়ের শিকার, প্রতিকার পাননি কেউ। অটোরিকশার ব্রেকেট দিয়া মাল থেকে মোবাইল লয়ে গেছে, আইফোন। যাত্রাবাড়ি থানায় কমপ্লেনও করছে, পুলিশ কোনো কাজই করে না এই ব্যাপারে। এই পাশে কোনো পুলিশ টহল হয় না, ওই পাশে ব্রিজের নিচ পর্যন্ত পুলিশ টহল দেয়। এখানে প্রতিনিয়ত ছিনতাই হইতেছে, কিশোর গ্যাং কিছু আছে। রাত বাজে 10টা-11টা কয়েকদিন আগে ওখানে আমার বোনের ছিনতাইকারী ধরে ওনার আইফোন রাখা দিয়েছে, টাকা পয়সা সব। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অপরাধ প্রবণ এসব এলাকায় অপরাধ হয় বেশি। পর্যবেক্ষণের জন্য কয়েকটি স্থানে বসানো হয়েছে সিসি ক্যামেরা, তারপরও বন্ধ হয়নি ছিনতাই। এনভায়রনমেন্টাল কারণে এই জায়গাটায় আসলে বড় একটা হটস্পট। দুর্ঘটনা ঘটে, চুরি ঘটে, অপরাধ ঘটে, ছিনতাই ঘটে, টানাটানি হয়, গাড়ি থেকে ছু মারে করে। এগুলি আমাদের অনেক লোক এটা পাহারা দেওয়ার জন্য সার্বক্ষণিক কাজ করে। আমরা অনেক সময় প্রচুর পরিমাণে ছিনতাইকারী অ্যারেস্ট করি। ইভেন গতকালকে আমরা চিহ্নিত 5 জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছি, যাদের প্রত্যেকের বিরুদ্ধে 3টি, 4টি, 5টি করে মামলা রয়েছে এবং তারা গত সপ্তাহে আবার জেল থেকে বের হয়ে এসেছে। যাত্রাবাড়ি, শনিরাখড়া, রায়েরবাগ ও মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে সম্প্রতি 65 জনের বেশি ছিনতাইকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। 5 পরিবহন শ্রমিককে গ্রেফতার এবং জামিন না দেয়ায় চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ির 25টি রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে, যার নেতৃত্ব দিচ্ছে শ্রমিক ফেডারেশন সহ আরও 2টি সংগঠন। শ্রমিক নেতারা জানিয়েছেন, চুয়েট শিক্ষার্থীদের গাড়ি পোড়ানোর ঘটনায় রোববার দিনভর পরিবহন ধর্মঘট চলে। এ সময় একটি বিআরটিসি বাস ভাঙচুরের পাশাপাশি চালককে মারধরের অভিযোগে 5 শ্রমিককে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে 3টি মামলাও দায়ের করা হয়। আদালতে জামিন চাইলে বিচারক নামঞ্জুর করেন। এরই জেরে সোমবার বিকেল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকে শ্রমিক ফেডারেশন। তাদের এই সিদ্ধান্তে যাত্রীরা ভোগান্তিতে। গণপরিবহন সংকটের কারণে সিএনজি, অটোরিকশা সহ বিকল্প উপায়ে অনেকেই গন্তব্যে যাচ্ছেন, এতে করে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। পূর্ব ঘোষণা ছাড়া এই কর্মসূচিতে যাত্রীরা বেশ ক্ষুব্ধ।
গ্রাম থেকে সকালবেলা আসছি, এখন রাত্রে যাবো, দোকান বন্ধ করে। এখন তো এসে তো বেজে গেছে, এখন যেতে পারতেছি না, কোনো গাড়ি নাই। সাধারণ মানুষকে জিম্মি করে হঠাৎ করে একটা হোমোজিক্যাল ডিসিশন নেওয়া, সেটা আমি ভালো মনে করি নাই। আমাদের শ্রমিক ধর্মঘট, আমরা গাড়ি চালাচ্ছি না, আমরা নিজেরাই গাড়ি চালাচ্ছি না, আমাদের কোনো স্ট্রাইক অবরোধ কোনো কিছু না। আমরা এই ব্যাপারে আরো বিস্তারিত তথ্য জানবো। চট্টগ্রামে যাচ্ছি, আমাদের সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত অপেক্ষা করছেন। জোবায়েদ, এই ধর্মঘটের তো আজ দ্বিতীয় দিন চলছে, কি পরিস্থিতি দেখছেন? সাধারণ মানুষ আসলে কিভাবে যাতায়াত করছেন? তাদের তো বেশ ভোগান্তিতেই পড়তে হয়েছে। বৃষ্টি, এই মুহূর্তে আমি আছি চট্টগ্রামের অক্সিজেন মোড় এলাকায় এবং এখান থেকে কিন্তু খাগড়াছড়ি, রাঙ্গামাটি এইসব রুটের বাসগুলো চলাচল করে। বাস না চলার কারণে সাধারণ মানুষের ভোগান্তি অবশ্যই আছে এবং সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন সিএনজি আছে, যে সিএনজিগুলো কিন্তু এখানে লোকাল যে যাত্রীগুলো আছেন তাদেরকে নিয়ে ভেঙে ভেঙে তারা নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছেন। এবং এক্ষেত্রে আপনাকে জানিয়ে রাখি, গতকাল বিকেল থেকে কিন্তু পরিবহন শ্রমিক ফেডারেশনের যে ধর্মঘট সেটা তারা ডাক দিয়েছে এবং এটা অনির্দিষ্ট কালের জন্য কিন্তু তারা এই ধর্মঘট চালাবে। এবং তাদের দাবিটা হচ্ছে যে 5 জন তাদের পরিবহন শ্রমিককে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে 3টি মামলা দেওয়া হয়েছে বিভিন্ন ধারায়, তার মধ্যে একটিতে তারা জামিন পেলেও বাকি 2টিতে কিন্তু তাদেরকে আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেয়। সেই কারাগার থেকে যাতে তাদেরকে মুক্তি দেওয়া হয় এর দাবিতে কিন্তু তারা আজকের এই পরিবহন ধর্মঘটটা ডেকেছে। উত্তর চট্টগ্রাম, রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি এই 3টি এলাকার 25টি রোডে কিন্তু এই ধর্মঘট চলছে এবং তার কারণে সকাল থেকেই কিন্তু যারা গন্তব্যে যাওয়ার জন্য এই বাস স্ট্যান্ডে এসছেন তারা সবাই কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছেন। বেশ কয়েকজনের সাথে আমার কথা হয়েছে, তারা সবাই বলছেন কিছুদিন পর পর একটা ইস্যু পেলেই তারা যে ধর্মঘটের ডাকটা, এটাতে সাধারণ মানুষকে জিম্মি করে কিন্তু তারা তাদের দাবি দাওয়াগুলো আদায় করার চেষ্টা করেন। আর ভোগান্তিটা দিন শেষে কিন্তু সাধারণ মানুষেরই হয়। এই ধরনের ধর্মঘট বা অরাজকতা বন্ধের দাবি কিন্তু তারা জানিয়েছেন। জোবায়েদ, ধন্যবাদ জানাচ্ছি। চট্টগ্রামে খোলা আকাশের নিচে নষ্ট হচ্ছে বিভিন্ন মামলার প্রায় 55,000 আলামত। এর মধ্যেই আছে শতাধিক গাড়ি। স্থান সংকটের কারণে পরিত্যক্ত এসব আলামতকে গলার কাঁটা, এমনটি বলছেন রাষ্ট্রপক্ষের কৌশলী। আর এভাবে আলামত নষ্ট হলে মামলার প্রমাণও কঠিন হবে বলছেন আইনজীবীরা। এটি কোনো গ্যারেজ নয়, পরিত্যক্ত অবস্থায় এসব গাড়ি এবং বিভিন্ন মালামাল পড়ে আছে চট্টগ্রামের আদালত ভবনে, যা মামলার এক একটি আলামত। চট্টগ্রাম জেলার জন্য 2টি মালখানা রয়েছে নতুন আদালত ভবনের 1ম ও 3য় তলায়, যার অবস্থান। 2টি জায়গায় প্রায় 55,000 আলামত এভাবে অযত্ন অবহেলায় পড়ে থেকে নষ্ট হচ্ছে। আলামত নষ্ট হলে মামলা প্রমাণের জটিলতা সৃষ্টি হয় বলে জানান আইনজীবীরা। যে গুরুত্বপূর্ণ মামলার, এখানে হত্যা মামলা সহ থেকে ডাকাতি, অস্ত্র মামলা, বিভিন্ন মামলার এখানে জব্দকৃত আলামত আছে। অযত্ন অবহেলায় অনেক সময় আমরা খবর পাই যেখান থেকে চুরি হয়ে যায়। যেহেতু এগুলো আমাদের যানবাহন, জনগণের জন্য প্রয়োজন, সেহেতু আমি মনে করি এগুলোর যথোপযুক্ত ব্যবহার করা উচিত এবং যথাসময়ে এগুলো নিষ্পত্তি হওয়া উচিত। আলামত হিসেবে জব্দ প্রায় শতাধিক গাড়ি এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে বলছেন রাষ্ট্রপক্ষের কৌশলী। বিচারকালে এটার খুব বেশি প্রয়োজন নেই, এমন কোনোগুলো বিষয় আছে ওগুলো আপনার ধ্বংস করে দেওয়া যেতে পারে বা নিলামে বিক্রি করে দেওয়া যেতে পারে, বা ও কেউ যদি জিম্মা চান তাদেরকে জিম্মা দিয়ে দিতে, তবে আলামতগুলো এখান থেকে সরিয়ে নেওয়া প্রয়োজন। জায়গা সংকুলান না হওয়ায় আলামত এভাবে খোলা আকাশের নিচে রাখতে হচ্ছে বলে দাবি সিএমপির। আলামতগুলোকে আরও কীভাবে ভালোভাবে রাখা যায়, স্পেশালি টেম্পোরারি শেড করে রাখা যায় কিনা, এটা আমরা বিজ্ঞ আদালতের আমলে নিব বা শরণাপন্ন হবে। চট্টগ্রাম মহানগরীর 16টি থানা, 15 উপজেলা এবং কারাগার থেকে প্রতিদিন কয়েকশো আসামি আনা নেয়ায় ব্যাঘাত ঘটে এসব আলামতের কারণে। মামুন রশিদ তৌফি, যমুনা নিউজ, চট্টগ্রাম। খরতাপ উপেক্ষা করে গণসংযোগে ব্যস্ত সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীরা। ভোটারদের বাড়ি বাড়ি ছুটছেন, তাঁত শিল্পের উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতিও দিচ্ছেন ভোটারদের। 8 মে প্রথমবারের মতো এই উপজেলায় ইভিএমে ভোট গ্রহণ হবে। তীব্র গরমে ওষ্ঠাগত প্রাণ, তবে থেমে নেই প্রার্থীদের প্রচার প্রচারণা। কর্মী সমর্থকদের নিয়ে ছুটেছেন নির্বাচনী এলাকার অলিগলিতে।
প্রথম ধাপে আগামী ৮ মে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদের ভোট। চেয়ারম্যান পদে লড়ছেন ৩ জন। ৩ প্রার্থী আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তাঁতশিল্প সমৃদ্ধ এই উপজেলার অন্যতম সমস্যা যমুনা নদীর ভাঙন। এছাড়া তাঁতশিল্পও নানা সমস্যায় জর্জরিত। প্রার্থীরাও তাদের গণসংযোগে এসব সমস্যা সমাধানে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আধুনিক টেকনোলজির সাথে সমন্বয় করে আগামী দিনের যে পরিবর্তন আছে, সমাজের পোশাকের যে পরিবর্তন আছে, যে ডিজাইনের পরিবর্তন আছে, আমরা সেই দিকে সুদৃষ্টি দিব। একটা কথাই বলবো নেত্রীর কাছে, যেন আমাদের এই বেলকুচি উপজেলা তাঁতশিল্প এরিয়া, এই এরিয়াটাকে কিভাবে উন্নয়ন করা যায় এটা যেন আপনি একটু বিবেচনা করেন। উন্নয়নমূলক কিছু কাজ এনে বেলকুচিতে একটা ডিজিটাল বেলকুচি গড়াবো, রূপান্তরিত করবে। বেলকুচির মানুষ আমাদেরকে ভালোবাসে, আমরা সেই ভালোবাসাটা ধরে রাখবো। গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও। ছুটেছেন ভোটারদের বাড়ি বাড়ি। আমার কিছু অসমাপ্ত কাজ রয়েছে, সেই কাজগুলো আমি সামনে নির্বাচন হলে অবশ্যই আমি নির্বাচিত হলে আমি এই কাজগুলো সমাপ্ত করব। 100% ইনশাল্লাহ বিজয়ী হব এবং বিপুল ভোটে বিজয়ী হবে, এটা আমি আশাবাদী। আমরা জনগণের যে পরিমাণ বাহিরে পাওয়ার কথাই গরমের কারণে পাচ্ছি না, শুধুমাত্র সন্ধ্যার পরে অল্প কিছু সময় আমরা জনগণের সাড়া পাচ্ছি। সুষ্ঠু নির্বাচন হোক, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হোক, এটা আমি চাই। শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ভোট চান ভোটাররা। প্রার্থী বাছায় করছেন নানা হিসাব নিকাশ। অনেকেই আছে সরকারি অনুদান পায় না, স্কুলে ভর্তি হতে পারে না, সেগুলো সহযোগিতা করবে। এবার প্রথম আমরা ইভিএম এ ভোট দেবো, এর আগে তো আমরা ব্যালটে ভোট দিছি। মানে প্রথম ভোট দিব, মানে ফিলিংসটাই ভিন্ন। আমরা চাই সাধারণ জানি সবাই ভোট দিতে পারি, ভোট কেন্দ্রে যাইতে পারি, সুস্থভাবে ভোট দেওয়া ঘরে ভিজে আসতে পারি, এটাই আমরা চাইতেছি। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রার্থী সহ সবার সহযোগিতা চান উপজেলা নির্বাচন কর্মকর্তা। শুধু নির্বাচন কমিশন ইচ্ছা করলে সবকিছু পারে না, এখানে ভোটার, প্রার্থী এবং আইন শৃঙ্খলা বাহিনী সবার মিলিতভাবে একটি সম্মিলিত চেষ্টার প্রয়োজন আছে এবং আমার বিশ্বাস যে এখানে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে। বেলকুচি উপজেলায় মোট ভোটার 2,88,000। জাহিদ হাসান, যমুনা নিউজ। পূর্ব বিরোধের জেরে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি গ্রুপের কর্মীর উপরে হামলার অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি পোমেল বড়ুয়ার কর্মী পিপাস পার্কের মোড়ে চা খাচ্ছিলেন। এ সময় তার উপরে অতর্কিত হামলা চালায় সাধারণ সম্পাদক গ্রুপের কর্মী লিওন ও রিমু। এতে গুরুতর আহত হয় পিপাস। খবর পেয়ে দুপক্ষই পার্কের মোড়ে এসে অবস্থান নেয়। পরিস্থিতি সামাল দিতে আসে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পুলিশ এবং পূর্ব বিরোধের জের ধরে এই হামলা বলে পুলিশ জানায়। শরীয়তপুরের সৎ বাবার বিরুদ্ধে উঠেছে 2.5 বছরের শিশুকে হত্যার অভিযোগ। সোমবার বিকেলে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুর আবেয়ার মৃত্যু হয়। পুলিশ জানায় ডোমসা এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন শিশুটির মা রুনা আক্তার এবং সৎ বাবা মঞ্জুরুল আলম। প্রায়ই শিশুটির উপরে ক্ষিপ্ত হয়ে নির্যাতন চালাতো সে। রোববার রাতে মারধর করলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে বাচ্চাটা। সোমবার সকালে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়, বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় অভিযুক্ত মঞ্জুরুল আলমকে আটক করেছে পুলিশ। আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন, এমনটি জানিয়েছে পুলিশ। সৎ পিতা তাকে অমানসিক নির্যাতন করে এবং সেই নির্যাতনের ফলশ্রুতিতে বাচ্চাটি অসুস্থ হয়ে পড়ে, যেখানে চিকিৎসার জন্য আজকে নিয়ে আসা হয় এবং চিকিৎসার এক পর্যায়ে বাচ্চাটা আজকে মারা যায়। এই বিষয়ে অভিযোগ প্রক্রিয়াধীন আছে। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে কাল থেকে নদীতে শুরু হচ্ছে ইলিশ সহ সব ধরনের মাছ আহরণ। পানিতে নামার প্রস্তুতি নিচ্ছে চাঁদপুর ও ভোলার জেলেরা এবং শেষ মুহূর্তের তোড়জোড়ে সবাই ব্যস্ত। কাঙ্ক্ষিত মাছ শিকার করে ধার দেনা পরিশোধের আশা করছেন জেলেরা। জেলে পল্লীতে এখন রাজ্যের ব্যস্ততা। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে আবারও দল বেঁধে নামতে হবে নদীতে। নদীতে মাছ শিকারের জন্য জাল আর নৌযান সারাই করে নিচ্ছেন শেষ মুহূর্তে। ব্যস্ত সময় কাটছে ভোলা ও চাঁদপুরের মৎস্যজীবীদের। এবছর নদীতে কাঙ্ক্ষিত মাছ পাওয়ার আশা তাদের। 30 তারিখ অভিযান শেষ, তারপরে আমরা মনে করি নদীতে আবার মাছ ধরবো। জাল ফাল নৌকা ধন লাইন করতে আসি, অভিযানের পরে নদীতে নেমে মাছ ধরবো। আনন্দ করে গামু গোবার চালিয়া খামু, বড় মাছ ধরবো, বেচমু। এবার আশা করি ইলিশ মাছ অভিযানের পরে আমরা ধরবো, বাল বাচ্চারা খাওয়াবো। অভিযানের পরে মাছ টাছ ধরিয়া এই দাঁড়টান আমরা পরিশোধ করব। মৎস্য কর্মকর্তারা বলছেন নিষেধাজ্ঞাকালে নিবন্ধিত জেলেদের দেওয়া হয়েছে খাদ্য সহায়তা। আমাদের এই অভিযানকালীন সময়ে
যারা এই আইন ভঙ্গ করেছে তাদেরকে আমরা মোবাইল কোর্টে নিয়ে এসেছি এবং প্রায় 300-র মতো জেলে আমাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে জেল করা হয়েছে এবং এই পাশাপাশি অর্থদণ্ডেও দণ্ডিত করা হয়েছে। আমরা আশা করি যে জেলেরা ব্যাপক পরিমাণে তাদের ইলিশ তারা পাবে কাঙ্ক্ষিত মাত্রায় এবং আমরাও যেটা মনে করি আমাদের ইলিশের লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করেছি সেটিও আমরা পূরণ করতে সক্ষম হব। ইলিশের প্রজনন বৃদ্ধির জন্য মার্চ ও এপ্রিল মাসে অভয়ারণ্যে বন্ধ থাকে মাছ শিকার। রাফিকাতুন নিসা, যমুনা নিউজ। আমরা এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। চাঁদপুরে যাচ্ছি, সহকর্মী কাদের পলাশ অপেক্ষা করছেন আমাদের জন্য। পলাশ, দীর্ঘদিন 2 মাস পর জেলেরা যাচ্ছেন মাছ শিকারে, সেই প্রস্তুতি কেমন দেখছেন? বিশেষ করে শেষ মুহূর্তে জাল, নৌকা মেরামত করে নেওয়া সহ যে সকল প্রস্তুতি আছে, একটু আমাদেরকে সেগুলো দেখিয়ে দিবেন। বৃষ্টি, জাল, নৌকা এবং নদী, এই তিনটি হচ্ছে জেলেদের জীবন, অর্থাৎ জীবনের জন্য এই বিষয়গুলো তাদের জড়িত এবং এই গত 2 মাস তারা নদীতে নামতে পারেনি। এই নিয়ে তাদের চোখে মুখে হতাশা ছিল এবং যে কারণে এক প্রকার ঋণগ্রস্ত হয়ে গেছে। তারা মূলত সরকারের তরফ থেকে যে 20 কেজি করে চাল দেওয়া হয়, সেই চালে তো আর জীবন চলে না, অন্যান্য আনুষঙ্গিক খরচগুলো আছে, সেগুলো বহন করতে গিয়ে অনেক সময় ঋণগ্রস্ত হয়ে পড়ে। তবে তারা এখন আশার আলো দেখছেন যে যেহেতু আজ রাত 12টার পর থেকে তারা নদীতে মাছ ধরতে নামবে, তারা প্রত্যাশা করছে কাঙ্ক্ষিত পরিমাণে ইলিশ পেলে, মাছ যদি পায় তবে তারা ওইসব ঋণও তারা দিতে পারবে এবং তাদের জীবনও খুব সুন্দরভাবে চলবে। আমরা দেখছি যে চাঁদপুরের প্রায় 45,000 জেলে, এসব জেলে পাড়াগুলোতে সবার মাঝেই একটা উৎসবের আমেজ, চোখে মুখে একটা খুশির ঝিলিক আছে। তারা জাল, নৌকা ইতিমধ্যে মেরামত করে ফেলছে, কারণ একেবারে শেষ সময়ের প্রস্তুতি গতকালই শেষ হয়ে গেছে। আজকেও কিছু কাজ আছে, যদিও রাত 12টার পরেই তারা নদীতে নামবে। এবং আমি এই সময়টাতে, অর্থাৎ এই 2 মাস যে অভিযান চলেছে, সেই অভিযান সফল করার জন্য কিন্তু প্রশাসন বা টাস্ক ফোর্স কিন্তু খুব জরুরিভাবে কাজ করেছে, বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজ করেছে। আমরা দেখেছি প্রায় 400 জেলেকে আটক করেছে, তাদেরকে সাজা দেওয়া হয়েছে এবং কয়েক লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। সর্বোপরি এই জাটকা রক্ষা কার্যক্রম সফল হওয়া মানেই হচ্ছে আগামী বছর ইলিশের উৎপাদন বেড়ে যাওয়া এবং 6 লাখ মেট্রিক টন ইলিশ উৎপাদন হবে, এমনটাই ধারণা করছে ইলিশ গবেষকরা। অনেক ধন্যবাদ পলাশ, শুনছিলাম আমরা। অতিরিক্ত গরমে জয়পুরহাটে মারা যাচ্ছে হাঁস, মুরগি ও গবাদি পশু, বিশেষ করে খামারের গরু, ছাগল ও মুরগি। বাধ্য হয়ে নির্দিষ্ট সময়ের আগেই বিক্রি করছেন খামারিরা। এতে করে অর্থনৈতিকভাবে যেমন কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি মাংস আর ডিমের উৎপাদনও ব্যাহত হচ্ছে। সদর উপজেলার ভিটি গ্রামের এই খামারে কিছুদিন আগেও মুরগি ছিল প্রায় 10,000। এপ্রিলের দাবদাহে প্রতিদিনই মারা যাচ্ছে ব্রয়লার মুরগি, সংখ্যা নেমে এসেছে 4,000-এ। আমাদের খামারিদের প্রচুর ক্ষতি হয়ে যাচ্ছে, বিশেষ করে ব্রয়লার মুরগি 25 থেকে 33-এর ভিতর বিক্রি হয়, কিন্তু এই 8টা দিন আমরা আর কুলাতে পারছি না। প্রত্যেকটা দিন 45টা 50টা এরকম করে মারা যাচ্ছে। একই অবস্থা জয়পুরহাটের প্রায় সব খামারে, ব্রয়লার ও লেয়ার মুরগিতে লেগেছে মরক। প্রচণ্ড গরমে মুরগি মনে করেন যে খাবার খেতে পারছে না। প্রতিদিন মানে 2-4টা-5টা মুরগি প্রতিদিন মারা যাচ্ছে। কি করবো, মুরগি বাঁচার জন্য আমাদের কাজ করতে হচ্ছে। মুরগি রেডি হওয়ার আগে মুরগি বিক্রি করে দেওয়া হচ্ছে, তাতে আমাদের খামারিদের লস। শুধু মুরগি নয়, গরুর খামারেও দেখা দিচ্ছে রোগবালাই, মারা যাচ্ছে বিদেশি জাতের গাভী। এই প্রচণ্ড গরমে আমাদের সেটে যেগুলা গরু আছে, দিনে আমাদের 4 থেকে 5 বার গা ধোয়া দিতে হচ্ছে, তারপরে গরু টিকে রাখা সম্ভব হচ্ছে না। গত 2 সপ্তাহ ধরে 39 থেকে 41 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে তাপমাত্রা। আর প্রচণ্ড এই গরম ও তাপদাহে জনজীবন যেমন বিপর্যস্ত, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে হাঁস, মুরগি ও গবাদি পশু। প্রতিনিয়ত এসব প্রাণী তো মারা যাচ্ছে, সেই সাথে উৎপাদন কমেছে মাংস ও ডিমের। খামারিদেরকে আমরা প্রতিনিয়ত পরামর্শ দিচ্ছি কিভাবে খামারটাকে একটু মানে ওই মুরগি বা তার গরু ছাগলের জন্য সহনীয়ভাবে তারা রাখতে পারে খামারের পরিবেশ। এই জন্য খামারে ঠান্ডা পানি স্প্রে করা, ঘন ঘন ঠান্ডা পানি সরবরাহ করা, বিভিন্ন ধরনের প্রিমিক্স যেগুলো এই গরমে তাদেরকে স্বস্তি দেবে, এরকম প্রিমিক্সগুলো এই সময় ব্যবহারে উদ্বুদ্ধ করতেছি। জয়পুরহাট জেলায় 42,000 মেট্রিক টন মাংসের চাহিদার বিপরীতে উৎপাদন প্রায় 89,000 মেট্রিক টন। অন্যদিকে প্রায় 10 কোটি পিস খাবার ডিমের চাহিদা থাকলেও উৎপাদন হয় প্রায় 9 কোটি পিস। আব্দুল আলিম, যমুনা নিউজ। চলতি বড় মৌসুমে ধান চাল কিনতে সরকারি দর বাড়ানো হলেও তা নিয়ে
খুশি নয় কোনো পক্ষ। তদারকির অভাবে এবারও লোকসানের শঙ্কায় আছে চাষি। ক্রয় নীতির পরিবর্তন চান মিলাররা। উত্তরের মাঠে মাঠে বোরো ধানের সোনালী ঝিলিক, কয়েক জেলায় শুরু হয়েছে কাটা আর মারাই। চলতি বোরো মৌসুমে 17 লাখ মেট্রিক টন ধান চাল কিনবে সরকার। এর মধ্যে ধান মাত্র 5 লাখ টন, অথচ দেশে ধানের উৎপাদন প্রায় 2.25 কোটি মেট্রিক টন। তাই সরকারি দর বাড়লেও দুশ্চিন্তা কাটছে না কৃষকের, আছে সিন্ডিকেটের দুশ্চিন্তাও। সরকার একটা রেট দিছে, ওই রেটের নিচে ধান বিক্রি হবে না এমন তো লয়, এদের ইচ্ছা মতো এরা কিনে। ভরা মৌসুমে নিয়ে গেলে ওই সময় তারা ধান দাম কমে দেয়, মানে প্রকৃতিপক্ষে যেটা সরকার বেঁধে দেয় ওই রেটে ওরা ধান কিনে না। 1 বিঘা জমি কাটতে 6,000 টাকা দিবে, পানি খরচ দিবে 2,000, সার ওষুধ আমাদের 80 টাকা। ভালো দাম পাওয়া যায় না, হাটত নিয়ে গেলে ব্যাপারীরা সিন্ডিকেট করে, কোনো সময় দাম পাওয়া যায়, কোনো সময় পাওয়া যায় না। চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা 12 লাখ মেট্রিক টন। সরকারিভাবে বেঁধে দেয়া দরে খুশি নন মিলাররা। ক্রয় নীতির পরিবর্তন চান তারা। 32 টাকা দামের যে ধান গভর্নমেন্ট সংগ্রহ করতেছে সেটার সেই মূল্য দ্বারাই হচ্ছে 50 টাকা বা 50 টাকা প্লাস। এই অসঙ্গতিটা বড় অসঙ্গতি। এতে করে আমরা প্রতি সিজনে আমরা কিছুটা হলে আর্থিক ক্ষতির মুখে পড়ি। যখন যে দাম কম হলে কম, বাড়তি হলে বাড়তি, এতেই কৃষকের স্বার্থ রক্ষা হবে, ভোক্তা স্বার্থ রক্ষা হবে। ভরা মৌসুমে নওগাঁয় বাজার তদারকি বাড়ানোর কথা বলছেন জেলা খাদ্য কর্মকর্তা। পূরণ করা হয়েছে, আশা করি সামনের দিনগুলোতে বড় বড় বাজারগুলো মনিটরিং হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ ব্যাপারে ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছেন এবং আমাদেরকে সেটা বাস্তবায়ন করতে হবে। 7 মে শুরু হবে ধান চাল সংগ্রহ। চাষিরা সরাসরি গুদামে গিয়ে ধান বিক্রি করতে পারবেন। 31 আগস্ট পর্যন্ত চলবে অভিযান। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। প্রচণ্ড দাবদাহে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো পুড়ছে, যার মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি ফিলিপাইনে। দেশটিতে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। গরম থেকে বাঁচতে দেশটির সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার দেশটির শিক্ষামন্ত্রী এই নির্দেশনা দিয়েছেন। বিবৃতিতে জানানো হয়, সরকারি স্কুলগুলোতে শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণীকক্ষ না থাকায় এই সিদ্ধান্ত। বিকল্প উপায় হিসেবে অনলাইনে ক্লাস চলবে। গেল মাস থেকেই তীব্র গরম ফিলিপাইনে, তবে চলতি মাসে সেটি অসহনীয় অবস্থায় পৌঁছেছে। অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদনের চাপ নিতে না পেরে এপ্রিলের শুরুতেই দেশটির 13টি পাওয়ার প্ল্যান্ট বন্ধ হয়ে যায়। আবহাওয়া দফতর জানায়, আগামী 2 দিনের মধ্যে প্রায় 13 ডিগ্রি কমে তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে, কিন্তু তা অনুভূত হবে 45 ডিগ্রির মতো, যা বেশ বিপজ্জনক। হিটস্ট্রোকও হতে পারে, এমন সতর্কও করেছেন চিকিৎসকরা। আর একদিকে তীব্র দাবদাহে ভারতের কেরালায় 2 জনের প্রাণ গেছে। সোমবার এই তথ্য নিশ্চিত করে স্থানীয় গণমাধ্যমগুলো। নিহত 2 জনের একজনের বয়স 90, অন্যজনের 53। রোববার তাদের মৃত্যু হয়, তবে হিটস্ট্রোক নাকি গরমজনিত অন্য কোনো শারীরিক সমস্যার কারণে এই মৃত্যু তা জানা যায়নি। আবহাওয়া দফতর জানায়, সপ্তাহ জুড়েই ভারতের তাপমাত্রা 40 ডিগ্রির উপরে, দক্ষিণাঞ্চলে যা আরও কয়েক ডিগ্রি বেশি অনুভূত হচ্ছে। আগামী মাসেও দেশ জুড়ে তাপপ্রবাহ থাকবে। এই পরিস্থিতিতে সবাইকে বেশি করে পানি, ফলমূল, ডাবের পানি সহ অন্যান্য তরল খাবার গ্রহণের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। গেল বছরও হিটওয়েভে শতাধিক প্রাণহানি ঘটেছিল ভারতে। ভয়াবহ সড়ক দুর্ঘটনার সাক্ষী হলো লাতিন দেশ পেরু। 25 জনের প্রাণ গেছে, গুরুতর আহত হয়েছে 13 জন। এ ঘটনায় দেশটির আজাকুচো শহরে 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে। সোমবার এই তথ্য জানায় স্থানীয় কর্তৃপক্ষ। জানা যায়, রোববার রাতে এই দুর্ঘটনা হয়। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, দুর্গম পাহাড়ি পথ দিয়ে সরচুকু শহরের দিকে যাচ্ছিল যাত্রীবাহী একটি বাস। নিয়ন্ত্রণ হারিয়ে পথে সেটি খাদে পড়ে যায়, আর সে সময় যানটি বেশ কয়েকবার উল্টে যায় বলেও আহতরা জানিয়েছেন। উদ্ধারকর্মীরা জানায়, প্রায় 500 ফুট উঁচু থেকে খাদে পড়ে বাসটি। দুর্গম আর পাথরের রাস্তার কারণে পেরুর পার্বত্য এলাকাগুলোতে প্রায়ই সড়ক দুর্ঘটনা হয়। গেল বছর সেপ্টেম্বরেও বাস খাদে পড়ে 24 জন নিহত হন। গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা থামেনি। সোমবারও রাতভর হামলা চালানো হয়। বেসামরিকদের বাড়ি ঘর লক্ষ্য করে ড্রোন ছোড়া হয়। তুফা শহরে কমপক্ষে 2 বাসিন্দার প্রাণ গেছে। গাজা জুড়ে 34 জনের প্রাণ গেছে এবং যাদের মধ্যে 27 জনই
রাফায় আশ্রিত ফিলিস্তিনি ছিলেন। এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা ওয়াফা। হামলা চালানো হয়েছে গাজা সিটি উত্তর গাজায়। রাতভর গোলাবর্ষণ চলে। হামাসের ঘাঁটি নির্মূলের নামে বেসামরিকদের আবাসস্থলকে টার্গেট করা হচ্ছে। ইহুদি বাহিনীর বর্বরতায় গেল 6 মাসে প্রায় 34,500-এর মতো ফিলিস্তিনি প্রাণ গেছে আর আহত হয়েছে 77,000-এর বেশি। রাফায় স্থল অভিযান প্রসঙ্গে নানামুখী চাপে ইসরায়েলি প্রধানমন্ত্রী। একদিকে দেশটি কট্টর ইহুদি নেতাদের দাবি যে কোনো মূল্যে অভিযান চালানো হোক রাফায়, অন্যদিকে আগ্রাসী ভূমিকায় না যেতে নেতানিয়াহুকে সতর্ক করছেন বিশ্ব নেতারা। এমনকি যুক্তরাষ্ট্র বলছে রাফায় কোনো অভিযান তারা সমর্থন করবে না। যে কোনো মুহূর্তে রাফায় স্থল অভিযানের জন্য ইসরায়েলি সীমান্তে প্রস্তুত ট্যাঙ্ক, সাজোয়াজান আর বুলডোজার। গেল কয়েকদিন ধরে সীমান্ত এলাকায় চলছে ইসরায়েলি আর্মার ডিভিশনের প্রস্তুতি। বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে রাফায় ইসরায়েলি বাহিনীর অভিযান নিয়ে। বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর যে কোনো মূল্যে শহরটিতে স্থল অভিযানের বিষয়ে চাপ বাড়ছে প্রশাসনের পক্ষ থেকেই। একদিকে গাজায় অস্ত্রবিরতি, অন্যদিকে রাফায় স্থল অভিযান। কোন পথে যাবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী, তাই নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতার। যদি নেতানিয়াহু সমঝোতা করেন এবং রাফায় স্থল অভিযান না চালান, তাহলে তিনি জনগণের সাথে বেইমানি করবেন। তার সরকারকে নেতৃত্ব দেওয়ার কোনো অধিকার নেই। এখন তিনি কি করবেন সেই সিদ্ধান্ত তাকেই নিতে হবে। এদিকে রাফায় স্থল অভিযান না চালাতে চাপ বাড়ছে নেতানিয়াহুর ওপর। রিয়াদে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অধিবেশনে মধ্যপ্রাচ্যের দেশগুলোর নেতারা রীতিমতো ক্ষোভ ঝাড়েন তেল আবিবের ওপর। রাফায় অভিযান কোনোভাবেই সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য যুক্তরাষ্ট্রের। গাজায় বাসিন্দারা আশ্রয় হারিয়ে রাফায় ঠাঁই নিয়েছেন। লাখ লাখ মানুষ মিশরের রাফা ক্রসিং এর মধ্যে ছুটাছুটি করছেন। এই অবস্থায় যদি সেখানে স্থল অভিযান হয়, তাহলে দুর্ভোগ নরকের পরিস্থিতিকেও ছাড়িয়ে যাবে। আমরা রাফাতে কোনো ধরনের সামরিক অভিযান কিংবা বড় ধরনের কোনো অভিযান সমর্থন করতে পারি না। এলাকাটিকে নিয়ে এমন কোনো পরিকল্পনাও দেয়া হয়নি যাতে আমরা নিশ্চিত হতে পারি যে সেখানকার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। দ্রুত যুদ্ধবিরতি কার্যকরের আহ্বানও জানানো হয় WEF এর অধিবেশন থেকে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইউক্রেনের সামরিক বাহিনীর পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে লড়ছে স্বেচ্ছাসেবী সেনা সংগঠন স্টেপ উলভস। মূলত 60 বৃদ্ধরাই এই ইউনিটের সদস্য। 68 বছর বয়সী দলনেতার অধীনে কাজ করে আলোচনায় প্রবীণরা। দেশটির কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা জাপোরিজিয়ায় অবস্থিত তাদের ঘাঁটি। ইউক্রেনের সামরিক বাহিনীর অংশ নয়, তবু রাশিয়ার আক্রমণ রুখতে কাজ করে যাচ্ছে এক কামান বাহিনী। মোবাইল এই ইউনিটের সদস্যদের বেশিরভাগই ষাটোর্ধ্ব। স্টেপ উলভসের দলনেতা আলেকজান্দ্রা তারান, যার ছদ্মনাম গ্র্যান্ডপা। 68 বছর বয়সী তারানের নেতৃত্বে রণক্ষেত্রে আছেন কাছাকাছি বয়সের আরও সেনারা। আবার যেসব তরুণ ইউক্রেনের সামরিক বাহিনীতে যোগদানে ব্যর্থ হয়েছে, তাদের অনেককেও নেওয়া হয়েছে দলে। অত্যাধুনিক সামরিক সরঞ্জাম নেই তাদের ভাণ্ডারে, বেশিরভাগই পুরনো মডেলের ম্যানুয়াল অস্ত্র। ইউক্রেনের প্রতিরক্ষা বিভাগের কাছ থেকে কয়েক দফায় সামরিক সহায়তা পেলেও চলমান সংকটে মিলছে না অস্ত্রশস্ত্র। তবুও সাহস নেই রুশ বাহিনীর বিরুদ্ধে লড়ে যাচ্ছে স্টেপ উলভস। আমাদের কাছে কত অস্ত্র আছে কিংবা কি কি অস্ত্র আছে, শুধু এর উপর ভিত্তি করে আমরা তাদের হারাতে চাই না। শত্রুদের হারাতে চাই নিজেদের দক্ষতা ও কৌশল দিয়ে। রাশিয়ার একাধিক সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে, এমন দাবি এই মোবাইল কামান বাহিনীর। কমান্ডার আমাদের টার্গেট ঠিক করে দেন, আমরা সে অনুযায়ী কাজ করি। কাজের বিনিময়ে তারা আমাদের অর্থও দেয়, অবশ্যই সেটি তাদের সামর্থ্য অনুযায়ী। আমরা এতেই খুশি। সমরাস্ত্র নিজেরাই সারান তারা। বহুদিন ধরে ইউক্রেন সামরিক বাহিনীতে যোগদানের চেষ্টা করছে আলেকজান্দ্রা তারানা এবং তার দল। তাজরিয়ান সোভান, যমুনা নিউজ। এই ছিল যমুনা নিউজের আয়োজনে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।